আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। চতুর্থ বর্ষ এমবিবিএস ছাত্রদের জন্য প্যাথোলজি লেকচার ক্লাস চলছে। এখন চলছে সিস্টেমিক প্যাথোলজির উপর ক্লাস। আমরা গত ক্লাসে কার্ডিওভাস্কুলার সিস্টেমের প্যাথোলজি অফ ব্লাড ভেসেল শেষ করে ফেলেছি। আজকে শুরু করব প্যাথোলজি অফ হার্ট। আমরা সবাই মনোযোগ দেয়া শোনো তোমরা। আমার এই ক্লাস বিশেষত চতুর্থ বর্ষ এমবিবিএস ছাত্রদের জন্য, যারা আন্ডার গ্রাজুয়েট প্যাথোলজি কোর্স করছো। আমরা চলে যাই আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আমাদের আজকের পর্ব হলো ডিজিজ অফ হার্ট আর প্যাথোলজি অফ হার্ট। প্রথমে আমি বলে নিচ্ছি ক্যাটাগরিজ অফ হার্ট ডিজিজ। হার্ট ডিজিজগুলোকে এই সমস্ত ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যেমন ইসকিমিক হার্ট ডিজিজ, হাইপারটেনসিভ হার্ট ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজ, ভালভুলার হার্ট ডিজিজ। ভালভুলার হার্ট ডিজিজে আছে ক্যালসিফিক অ্যাওর্টিক ভালভ স্টেনোসিস, মাইটাল ভালভ প্রলাপস, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এবং রিমাটিক হার্ট ডিজিজ। আমি আবারও বলছি, ইসকেমিক হার্ট ডিজিজ, হাইপারটেনসিভ হার্ট ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজ, ভালভুলার হার্ট ডিজিজ। ভালভুলার হার্ট ডিজিজে ভাগ আছে ক্যালসিফিক অ্যাওর্টিক ভালভ স্টেনোসিস, মাইটাল ভালভ প্রলাপস, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, রিমাটিক হার্ট ডিজিজ। প্রথমে ডিসকাস করব ইসকেমিক হার্ট ডিজিজ নিয়ে। হোয়াট আর ইসকেমিক হার্ট ডিজিজেস? প্রশ্ন আছে, তোমাদের রিটেনেও আছে, ভাইভাও আসে। Definition হবে a group of closely related diseases of heart result from imbalance between supply and demand of heart for oxygenated blood. হার্ট নিজেও একটা অর্গান, তার নিজস্ব ব্লাড সাপ্লাই আছে। সেই হার্ট প্রপারলি ফাংশন করার জন্য তার অক্সিজেনের প্রয়োজন পড়ে, অক্সিজেনেটেড ব্লাডের প্রয়োজন পড়ে। সেটা হলো তার ডিমান্ড, এবং এই ডিমান্ড এবং ব্লাড সাপ্লাইয়ের মধ্যে যদি কোনো ইমব্যালেন্স হয়, তখন হয় ইসকেমিক হার্ট ডিজিজ। A group of closely related diseases of heart result from imbalance between supply and demand of heart for oxygenated blood. Types of ischemic heart disease: angina pectoris। তোমরা অনেকেই দেখি ভাই ভাই বলার সময় ভুল করে বলো পেক্টোরালিস। সেই পেক্টোরালিস মাসুল তোমাদের জানা ছিল, তাই ভুল করে যারা ক্লাসে কম শোনো তারাই বলে ফেলে পেক্টোরালিস বলো। এটা হবে অ্যানজাইনা পেক্টোরিস। মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তোমাদের জেনারেল প্যাথোলজিতে আমরা চ্যালেঞ্জিতে ইনফার্কশন আমরা পড়েছিলাম। সেই ইনফার্কশন হয় মায়োকার্ডিয়ামে, তাই নাম হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আর আছে ক্রনিক ইসকেমিক হার্ট ডিজিজ, আর আছে সাডেন কার্ডিয়াক ডেথ। টাইপস অফ ইসকেমিক হার্ট ডিজিজ বা আইএইচডি।
নাও কজেস অফ ডিমিনিশড অক্সিজেন ইন মায়োকার্ডিয়াম, তাহলে অক্সিজেন ডিমিনিশড হওয়ার জন্য, অক্সিজেন কম পড়ার জন্যই আসলে ইসকেমিক হার্ট ডিজিজ হয়। তাহলে তার কি কি কজ? প্যাথোলজি স্টাডি করা মানেই হলো তার ডিজিজের কিছু কজ থাকবে, প্যাথোজেনেসিস থাকবে, তারপরে মরফোলজি থাকবে এবং ক্লিনিক্যাল সিগনিফিকেন্স থাকবে। তাহলে ইনক্রিজ ডিমান্ড যদি হয় তাহলে অক্সিজেন কম পড়বে ব্লাডে। যেমন ইনক্রিজ হার্ট রেট, কোনো কারণে হার্ট রেট বাড়তে হলো, তাহলে হার্ট রেট বাড়া মানে কি, হার্টের ওয়ার্ক বেড়ে গেল। যখন কোনো টিস্যুতে ওয়ার্ক লোড বেড়ে যায় তখন তার অক্সিজেন লাগে, তাহলে আগে যে পরিমাণ অক্সিজেন লাগতো তখন তার চেয়ে বেশি অক্সিজেন লাগবে। কাজেই আগে রেটেই যদি সাপ্লাই আসে অক্সিজেন তাহলে অক্সিজেন কম পড়বে। ডিমিনিশড অক্সিজেন ট্রান্সপোর্ট ইন ব্লাড, ব্লাডের সাথে অক্সিজেন ট্রান্সপোর্ট কম হচ্ছে। আমরা জানি যে হিমোগ্লোবিন, রক্তের হিমোগ্লোবিন দিয়ে ব্লাড ট্রান্সপোর্ট হয়, সেটা লাংস থেকে অক্সিজেন আসে, সেটা ডিমিনিশড হয় কিভাবে? কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ থাকবে। আর সিভিয়ার এনিমিয়া, কার্বন মনোক্সাইড পয়জনিং, লাং ডিজিজ এবং স্মোকিং। আবার বলছি, কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ, সিভিয়ার এনিমিয়া, কার্বন মনোক্সাইড পয়জনিং, লাং ডিজিজ এবং স্মোকিং, এই সমস্ত ক্ষেত্রে অক্সিজেন কম আসবে। কোথায় কম আসবে? হার্টে। রিডাকশন ইন করোনারি ব্লাড ফ্লো, করোনারি আর্টারি আছে, সেই করোনারি আর্টারিতে ব্লাড ফ্লো রিডাকশন হলো। কি কারণে হবে? করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস হলে, গত ক্লাসে আমি ডিজিজ অফ ব্লাড ভেসেল অ্যাথেরোস্ক্লেরোসিস কি সেটা বলেছিলাম। সেই করোনারি আর্টারিতে অ্যাথেরোস্ক্লেরোসিস হলে ন্যারো হয়ে যাবে এবং হার্টে আর ব্লাড সাপ্লাই কমে যাবে। তোমরা করোনা ভাইরাস নিয়ে সবাই কনসার্ন। এই যে করোনা ভাইরাস, করোনারি আর্টারি, এই করোনা হলো ক্রাউন শব্দ থেকে আসছে, করোনারি। করোনা ভাইরাসের যে শরীর ওয়ালে যে সারফেসে স্পাইক থাকে, সেগুলি রাজা বাদশাদের ক্রাউনের মতো দেখা যায়, সেই জন্য ওর নাম হয়েছে করোনা ভাইরাস। আবার হার্টে কিন্তু এরকম স্পাইক নাই। হার্টের যে এই তাজ বা এই ক্রাউন, যে মানুষ যেভাবে পরে কপালের উপরে, যে পজিশনে, ওই পজিশনটাকে বলা হয় করোনারি পজিশন। তো ওই পজিশনে যে আর্টারি থাকে তার নাম হলো করোনারি আর্টারি। তো করোনারি আর্টারিতে অ্যাথেরোস্ক্লেরোসিস হলেও ন্যারো হয়ে যায়, করোনারি আর্টারিতে থ্রম্বোসিস হলেও ন্যারো হয়ে যায়। কাজেই এই দুইটা ক্ষেত্রে রিডাকশন ইন করোনারি ব্লাড ফ্লো হয়। আর আছে অ্যানজাইনা পেক্টোরিস, সেকেন্ড টাইপ অফ ইসকেমিক হার্ট ডিজিজ। Angina pectoris কি? A type of ischemic heart disease characterized by paroxysmal attack of substernal or precordial discomfort। তাহলে স্টার্নামের নিচে অথবা পিকর্ডিয়াম, মানে হার্ট যে পজিশনে আছে, আমরা যারা স্টুডেন্ট আছি তারা সবাই জানি হার্ট কোথায় থাকে। এই ঠিক হার্টের সামনের বুকে যদি রুগী হাত দেয়া বলে এইখানে ব্যথা হচ্ছে, তো এটা হলো হার্টের ব্যথা সাধারণত। এটা আবার বলা হচ্ছে যে প্যারোক্সিজমাল, এটা সবসময় না, মাঝে 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 হলো প্যারোক্সিজমাল, এই আছে এই নাই আবার আসতেছে, এটা হলো প্যারোক্সিজমাল অ্যাটাক অফ সাবস্টার্নাল অর প্রিকর্ডিয়াল ডিসকমফোর্ট। ডিসকমফোর্ট এটা হইলো, তাকে বলা হয় এনজাইনা পেক্টোরিস। এই পেইনের নেচার আছে 4 রকম। একটা কনস্ট্রিক্টিং নেচার, মানে রুগীরা বলে একদম খেয়ে নিচ্ছে, চেপে যাচ্ছে আমার বুক। আরেকটা আছে স্কুইজ করছে, মানে মরিয়ে নিচ্ছে বুক।
স্কুইজিং, চোকিং অ্যান্ড স্টেবিং, মনে হচ্ছে চাকু দিয়ে ঘা দিচ্ছে, স্টেবিং। তাহলে রুগীরা এইভাবে এক্সপ্রেস করবে: কনস্ট্রিক্টিং পেইন, স্কুইজিং পেইন, চোকিং পেইন, এইরকম। এই অ্যাঞ্জাইনার আবার বিভিন্ন টাইপ আছে, যেমন স্টেবল অ্যাঞ্জাইনা, প্রিন্স মেটাল অ্যাঞ্জাইনা, আনস্টেবল অ্যাঞ্জাইনা। স্টেবল অ্যাঞ্জাইনা, discomfort or pain following physical exercise or emotional excitement, হঠাৎ একটু কাজ বেশি করে ফেললো, ব্যথা শুরু হইলো, অথবা ইমোশনাল কোনো কারণে রাগ উঠে গেল বা কান্না এসে গেল, তখন ব্যথা হবে। কজ হলো করোনারি আর্টারি ন্যারোয়িং ফলোয়িং অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস হইয়া ন্যারোয়িং হইলেই যে ব্যথা হবে তা না, এর সাথে অ্যাডেড হইল ফিজিক্যাল এক্সারসাইজ এবং ইমোশনাল এক্সাইটমেন্ট। আর ইসিজি করলে দেখা যাবে এসটি সেগমেন্ট ডিপ্রেশন হচ্ছে। নেক্সট হলো টাইপ হলো প্রিন্স মেটাল এনজাইনা। কজ হলো করোনারি আর্টারিয়াল স্পাজম। কোনো অ্যাথেরোস্ক্লেরোসিস হয় নাই, কিন্তু স্পাজম হয়ে ন্যারো হয়ে গেল করোনারি আর্টারি। ইসিজি করলে দেখা যাবে এসটি সেগমেন্ট নট ডিপ্রেসড। ওইখানে স্টেবল এনজাইনা ডিপ্রেস থাকে, কিন্তু প্রিন্স মেটাল এনজাইনাতে ডিপ্রেস থাকে না। তারপর আছে আনস্টেবল এনজাইনা, ডিসকমফোর্ট অর পেইন ফলোয়িং লেস এফোর্ট অর অ্যাট রেস্ট। এই রেস্টে আছে, বসে আছে, শুয়ে আছে, এর মধ্যে দেখা যাচ্ছে পেইন করতেছে, এটা হলো আনস্টেবল এনজাইনা। ফ্রিকুয়েন্ট অ্যাটাক উইথ প্রলংড ডিউরেশন, ঘন ঘনই এরকম বুকে ব্যথা হয়, কিন্তু থাকে অনেক সময়, এটা হলো আনস্টেবল এনজাইনা। মে ফলো মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন। মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন মানে হার্টে যে নেক্রোসিস হয় তার আগ দিয়ে এইরকম আনস্টেবল এনজাইনার হিস্ট্রি দেয়। এর কজ কি? এর কজ হলো করোনারি আর্টারি ন্যারোয়িং। করোনারি আর্টারি ন্যারোয়িং ফলোয়িং অ্যাথেরোস্ক্লেরোসিস অর করোনারি স্পাজম। তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিস থাকলেও হতে পারে, না থাকলেও হতে পারে। না থাকলে হবে কিভাবে? না থাকলে হবে করোনারি আর্টারি স্পাজম। তো ইসিজি আর এসটি সেগমেন্ট ডিপ্রেশন, ইসিজি করলে দেখা যাবে এসটি সেগমেন্ট ডিপ্রেশন। অ্যাথেরোস্ক্লেরোসিস হলে এসটি সেগমেন্ট ডিপ্রেশন হয়। এই যে তোমরা যারা অনেক সময় নাটক বা সিনেমা দেখেছ, হঠাৎ করে নায়ক বিয়ে করে নিয়ে আসলো, বাবা আমাকে বললো আইসে সালাম করো, তারা তো হঠাৎ করে এইরকম ছেলের সিদ্ধান্তে তারা আপসেট হয়ে গিয়া ইমোশনালি তাদের ওই ইয়েতে স্পাজম হইলো করোনারি আর্টারিতে, কিন্তু তাদের কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস নাই, অন্যান্য কোনো রিস্ক ফ্যাক্টর ছিল না। তখন দেখা গেল তার আনস্টেন মানে বুকে হাত দিয়া দেখাচ্ছে, অভিনয় দেখাচ্ছে, বুকে বাম পাশে হার্টের উপরে হাত দিয়ে দেখাচ্ছে, সবাই তাকে ধরাধরি নিয়ে শোয়াই দিচ্ছে, এরকম ঘটনা অনেক নাট্যকারী দেখায়। এইগুলির এক্সাম্পল হলো আনস্টেবল এনজাইনা। বা এর পরে যদি মারাই যায় তাহলে মনে করতে হবে যে তার মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়ে গেছিল, কারণ মায়োকার্ডিয়াল ইনফেকশন হওয়ার আগে আনস্টেবল এনজাইনা হয়। কি হাসতেছে কেন? হাসার কিছু নাই, এরকম ঘটনা আমরা প্রায় নাটকেই দেখে থাকি। মায়োকার্ডিয়াল ইনফেকশন, মায়োকার্ডিয়াল ইনফেকশন এর পরে টাইপ ইসকেমিক হার্ট ডিজিজের। এর আবার টাইপ আছে, যেমন ট্রান্সমিউরাল, সাব এন্ডোকার্ডিয়াল, আর আছে এই দুইটা টাইপ আছে। ট্রান্সমিউরাল হলো ইনভলভমেন্ট অফ ফুল অর অলমোস্ট ফুল থিকনেস অফ দি ভেন্ট্রিকুলার ওয়াল। ভেন্ট্রিকুলার ওয়ালে ইনফেকশন হয়, নেক্রোসিস হয়, ইসকেমিক নেক্রোসিস হয়। সেটা যদি সম্পূর্ণ ওয়ালে ইনভলভ করে অথবা প্রায় ফুল ইনভলভ করে তাহলে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফেকশন। আর সাব এন্ডোকার্ডিয়াল ইনভলভমেন্ট অফ ইনার 1/3 অফ ভেন্ট্রিকুলার ওয়াল, ভেন্ট্রিকুলার ওয়ালের ইনার 1/3 যদি হয় তাহলে বলা হয় সাব এন্ডোকার্ডিয়াল ইনফেকশন।
প্যাথোজেনেসিস হলো অক্লুশন অফ করোনারি আর্টারি লিডস টু এমআই। করোনারি আর্টারি আগে যে কারণ বলছিলাম অ্যাথেরোস্ক্লেরোসিস অথবা স্পাজম হইয়া এইভাবেই হয়। একটু সিভিয়ার হইলেই মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়, তো মায়োকার্ডিয়ামে নেক্রোসিস হয় আর কি, কোয়াগুলেটিভ নেক্রোসিস। কজেস অফ অক্লুশন, coronary artery occlusion, severe coronary atherosclerosis occlusion হয়, formation of thrombus following fissuring or ulceration on atheroma। এথেরোমার মধ্যে যদি কোনো ফিশারিং হয়, ফেটে যায়, কেটে যায়, তাহলে হইতে পারে। এবং ওই এথেরোমার উপরে অথবা এথেরোমা যদি ফেটে যায়, তাহলে ওখানে থ্রম্বাস ফর্ম করে আরো ন্যারো হয়ে গিয়ে ব্লক হয়ে যায় একদম। সুপারইম্পোজড থ্রম্বাস অন অ্যাথেরোমা। ভ্যাসোস্পাজম, আগেও বলেছি ভ্যাসোস্পাজম কিভাবে হতে পারে, ইমোশনালি হতে পারে। প্লেটলেট অ্যাগ্রিগেশন অ্যান্ড থ্রম্বাস, কোনো কারণে প্লেটলেট অ্যাগ্রিগেশন হলো, কোনো ড্রাগ দেই হলো অথবা কোনো ডিজিজের জন্য হলো, প্লেটলেট অ্যাগ্রিগেশন হলো এবং থ্রম্বাস ফর্ম করলো, তার কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস নাও থাকতে পারে। এখন মরফোলজি অফ এমআই, তা আমরা কি হার্টের কোনো হিস্টোপ্যাথোলজি করি? জীবিত মানুষের তো করা সম্ভব না। গানে অনেক সময় বলে হার্টটা দেখে দিন ডাক্তার সাহেব, একটু আমার হার্টটা দেখে দিন, হার্টের ভিতরে কি আছে দেখেন। এটা গানেই বলা যায়, কিন্তু হার্ট কিন্তু জীবিত মানুষের হার্ট কেউ ওই বায়োপসি করে না, মানে কেটে বায়োপসি করে না। তাহলে ভেন্ট্রিকলে ইনফেকশন হয়েছে তুমি হার্ট কাটবে তা না। আসলে মারা গেলে পরে পোস্টমর্টেম করার সময় আমরা এই মরফোলজিটা দেখি। তাহলে ধরো আমরা পোস্টমর্টেম করতেছি, একটা লোক হার্ট অ্যাটাক করে মারা গেছে, এই ধরনের আর কি। Partially all infarct involve the left ventricle including intraventricular septum। তাহলে বেশিরভাগই দেখা যায় যে শতকরা প্রায় 100% ইনফেকশন হয় লেফট ভেন্ট্রিকুলার ওয়ালে এবং ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টামে হয়। তো উইদিন 4 to 12 আওয়ার্স, খুব সম্ভব বা 8 ঘন্টার মধ্যে মারা গেলে আমরা কিছু পাবো না। এখন 4 to 12 আওয়ার্স বিগিনিং অফ কোয়াগুলেশন নেক্রোসিস অ্যান্ড নিউট্রোফিলিক ইনফিল্ট্রেশন। কোয়াগুলেশন নেক্রোসিস তো আমরা নতুন করে আর পড়াবো না, এটা জেনারেল প্যাথোলজি পড়ছি, সেখানে সেলের আউটলাইন বোঝা যায়। নেক্রোসিস হইলেও সেলের আউটলাইন, মায়োকার্ডিয়াল সেলের আউটলাইন বোঝা যায়, কিন্তু এটা নেক্রোটিক সেলের অন্যান্য ক্রাইটেরিয়া থাকে এবং এর সাথে দেখা যাচ্ছে যে নিউট্রোফিলিক ইনফিল্ট্রেশন থাকে। যেহেতু নেক্রোসিসের একটা ক্রাইটেরিয়া হলো পাশে ইনফ্লামেশন হয়। 18 to 24 আওয়ার্স যদি আমরা দেখি, তাহলে কন্টিনিউইং কোয়াগুলেশন নেক্রোসিস অ্যান্ড মার্জিনাল কন্ট্রাকশন উইথ পেইল কালারেশন। উইদিন 24 to 72 আওয়ার্স, মানে একদিন পরে আর কি, কোয়াগুলেটিভ নেক্রোসিস ইজ কমপ্লিটেড। উইদিন 3 to 7 days, beginning of disintegration by macrophages with onset of ফাইব্রোভাস্কুলার রেসপন্স। ওখানে ফাইব্রোভাস্কুলার রেসপন্স হবে, এটা হলো 3 দিন পরে, 3 দিন থেকে 7 দিনের মধ্যে। হাইপারিমিক বর্ডার উইথ সেন্ট্রাল ইয়েলো ব্রাউন সফেনিং। যেখানে নেক্রোসিস হয়েছে ওই জায়গাটা দেখা যাবে ইয়েলোইশ এবং সফট, আর যেখানে নেক্রোসিস হয় নাই তার বর্ডারে এই হাইপারিমিক থাকবে, একটু লালচে থাকবে, বেশি লালচে থাকবে নর্মালের চেয়ে। Within 10 days, red brown area with vascularized margin. Within 7th week, scarring completed. তাহলে 7 সপ্তাহের সময় এটা হয়ে যাবে। ওই নেক্রোটিক এরিয়া যদি রোগী বেঁচে যায় তাহলে স্কার হয়ে যাবে। এই স্কার কিন্তু আর ডিজলভ হয় না, শক্ত হয়ে থাকে, এটা মাসুল থাকবে না, থাকবে ফাইব্রাস টিস্যু হার্টের মধ্যে। এই সারা জীবন সে এই ফাইব্রাস টিস্যু নিয়ে চলতে থাকবে। এই জন্য অনেক আছে না, হার্টে কারো আঘাত দিবে না, তাহলে এটা এই আঘাত কোনোদিন মুছবে না, অনেকে এই যে কবিরা বলে, কবিরা আর শিল্পীরা বলে। এখানে দেখো তোমরা প্যাথোলজিস্টটা বলতে পারবা যে হার্টে যদি আঘাত লাগে, মানে নেক্রোসিস হয়, তাহলে ওই স্কার হয়ে থাকে সেখানে। নেক্রোসিস ভালো হইলো ঠিকই, সেখানে আর নর্মাল হার্ট আর কোনো থাকবে না।
ওই মাসলগুলো রিপ্লেসড বাই স্কার টিস্যু বা ফাইব্রাস টিস্যু। ল্যাবরেটরি ডায়াগনোসিস, মায়োক্লার ইনফেকশন হলে ল্যাবরেটরিতে কিছু পরীক্ষা করা হয়, যেমন কার্ডিয়াক ট্রোপোনিন আই, এটা এলিভেটেড হয়। ট্রোপোনিন আই এটা একটা প্রোটিন প্রেজেন্ট ইন কার্ডিয়াক মাসল, সেটা যখন ইনফেকশন হয় তখন মাসল থেকে বের হয়ে এক্সট্রা সেলুলার স্পেসে আসে, তারপরে এটা ঢুকে যায় ব্লাড ভেসেলে। আমরা ব্লাড পরীক্ষা করে আমরা এই পেরিফেরাল ব্লাড থেকে মানে এন্টিকিউবিটাল ভেন থেকে রক্ত নিয়ে সেই রক্তে আমরা ডিটেক্ট করি কার্ডিয়াক ট্রোপোনিন আই। নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হয়, আমরা যদি রক্ত পরীক্ষা করি, ব্লাড পরীক্ষা করি, আমরা টিসি এবং ডিসি, টোটাল কাউন্ট অফ ডাব্লিউসি এবং ডিফারেন্সিয়াল কাউন্ট অফ ডাব্লিউসি, তাহলে আমরা পাবো নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস। লিউকোসাইটোসিস মানে মোর দেন 11,000 হবে এই লিউকোসাইট কাউন্ট টোটাল, টিসি যেটাকে বলা হয়। আর ডিফারেন্সিয়াল কাউন্টে নিউট্রোফিলের পার্সেন্টেজ নর্মালের চেয়ে বেশি থাকবে। এনজাইম এস্টিমেশন, এরপরে আছে বায়োকেমিক্যাল টেস্ট, এনজাইম নির্ণয় করা হয়। ক্রিয়েটিন কাইনেজ এমবি, সংক্ষেপে বলা হয় সিকেএমবি, এটা এস্টিমেট করা হয় বায়োকেমিক্যালি মিটার দিয়ে, এনালাইজার দিয়ে। এলিভেটেড অ্যাবাভ বেস লাইন উইদিন 4 to 8 আওয়ার্স, 4 থেকে 8 ঘন্টার মধ্যে বেস লাইনের উপরে পিক লেভেল অ্যাট 24 আওয়ার্স, 24 ঘন্টার সময় এটা পিক লেভেল আসে, তারপর এটা কমতে থাকে, কমতে কমতে আবার বেস লাইনে চলে আসে 4 দিনে দিনে। এটা হলো সিকেএমবি। এএসটি বা এসজিওটি, এটা এনজাইম, এটা এলিভেটেড হয়। আর এলডিএইচ, এটা ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ, এটাও এলিভেটেড হয় অ্যাবাউট 24 আওয়ার্স আফটার ইনফেকশন, একটু দেরিতে আসে, 24 ঘন্টা পরে। পিক লেভেল ইন 3 to 6 days and falls to baseline after 2 weeks. সিকেএমবি ইজ ইম্পর্টেন্ট ফর রিসেন্ট এমআই, এই মাত্র বা এই কয়েক ঘন্টার মধ্যে হয়েছে কিনা এই এমআইটা, এটা সিকেএমবি যখন এলিভেটেড থাকে তখন বোঝা যায়। এলডিএইচ ফর ওল্ড এমআই, ও এলডিএইচ বেড়ে গেলে মনে করতো তার এমআই হয়েছিল ওল্ড। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে দেখো এই টাইমের ভেরিয়েশনের জন্য এই এনজাইমগুলা ভেরিয়েশন হয়। তো দেখা যাচ্ছে যে এক লোকের এমআই সন্দেহ হইলো, তার সিকেএমবি করা হইলো 24 আওয়ার্সের আগেই, তখন কিন্তু বেজ মানে নর্মালি পাবে। আবার 24 আওয়ার্সের পরে দেখা যাবে বেড়ে গেল, আবার তারপরে 4 দিনের পর বেজলাইনে আসবে। তাহলে এই 3 সময়ের রক্ত যদি 3 লেভেল থেকে করা হয়, তাহলে 3 রকম লেভেল আসবে, এবং রুগীরা যারা এরকম প্যাথোলজি না জানে তারা মনে করবো যে আমরা কাকে বিশ্বাস করব, এক এক ল্যাবে এক এক রকম রিপোর্ট দিচ্ছে, একই জিনিস পরীক্ষা করতে দিলাম, কিন্তু তাদের এইরকম জ্ঞান নাও থাকতে পারে যে এটা এক সময় বাড়ে, এক সময় পিকে যায়, এক সময় কমে যায়। এই জন্য তাদেরকে বুঝিয়ে দিতে হবে এইগুলি রেজাল্ট যদি তারা সন্দেহ করে। এখন এই যে এমআই হইলো মাইক্রো ইনফেকশন, তার কমপ্লিকেশন কি কি হইতে পারে? কার্ডিয়াক এরিথমিয়া হইতে পারে, আর লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর উইথ পালমোনারি এডিমা। এই একটু একটু মনোযোগ দাও, মনোযোগ দাও এইদিকে। হ্যাঁ, তুমি বোরিং লাগছে না? আর একটু মনোযোগ দাও তাই হবে। কার্ডিয়াক এরিথমিয়া, লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর উইথ পালমোনারি এডিমা। তাহলে 1 নম্বর কমপ্লিকেশন হলো কার্ডিয়াক এরিথমিয়া, আরেকটা হলো লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর উইথ পালমোনারি এডিমা। আর কার্ডিওজেনিক শক, রাপচার কর্ডা টেন্ডিনি, রাপচার পেপিলারি মাসল, রাপচার সেপ্টাম, মুরাল থ্রোম্বাস ফর্মেশন ইন হার্ট চেম্বার। নিউটন, তুমি বুঝতে পারছো? এই যে এতক্ষণ যা বললাম যে হার্ট
মাসল ড্যামেজ হচ্ছে ভেন্ট্রিকুলে এবং ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে এবং তার আশেপাশে যা আছে সেগুলি ড্যামেজ হচ্ছে, তাহলে কমপ্লিকেশন কি হবে? কার্ডিয়াক এরিথমিয়া হবে, লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর হবে, কার্ডিওজেনিক শক, রাপচার কর্ডা টেন্ডিনি, রাপচার পেপিলারি মাসল, রাপচার সেপ্টাম এবং মিউরাল থ্রম্বাস, ওই যে ভেন্ট্রিকুলার চেম্বারে থ্রম্বোসিস হবে, এটাকে বলা হয় মিউরাল থ্রম্বাস, এবং পেরিকার্ডাইটিস হবে। পেরিকার্ডাইটিস হলে পেরিকার্ডাইটিস ইফিউশন হবে। নিউটন, তুমি এখন বুঝতে পারছো? হ্যাঁ, ঠিক। এরপরে আরেকটা ডিজিজ হলো রিউমাটিক ফিভার উইথ রিউমাটিক হার্ট ডিজিজ। এই আমরা অনেক আগে যখন দেখেছি, গ্রামে দেখেছি যে অনেকেরই রিউমাটিক ফিভার হইতো, তখন আমি রিউমাটিক ফিভার না বুঝলেও আমি তাদের যে রিউমাটিক ফিভার হয়েছিল আমি এখন বুঝতে পারি। সেই রিউমাটিক ফিভারে রিউমাটিক হার্ট ডিজিজ হয়। সেই জন্য আজকে এই হার্টের সাথে আমাদের এটা পড়তে হচ্ছে যে হার্টে কি চেঞ্জ হয়। রিউমাটিক ফিভার ইজ অ্যান অ্যাকুট রিকারেন্ট ইনফ্লামেটরি ডিজিজ প্রিন্সিপালি অফ চিলড্রেন that follows a pharyngeal infection with group A streptococci. Group A streptococcus infection হয় ফেরিংসে। তাহলে সেই তারপরে কমপ্লিকেশন হিসাবে তার হার্ট ডিজিজ হয়। তার হার্ট ডিজিজের পরে কিন্তু তার হয় রিউমাটিক ফিভার। কেন হইতেছে? গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস যা ইনফেকশন হচ্ছে ফেরিংসে, এইটা হলো রিউমাটিক ফিভার, ক্যারেক্টারাইজড বাই ফিভার, মাইগ্রেটরি পলি আর্থ্রাইটিস। তাহলে রুগী থাকবে জ্বর, এখন তো গ্রামে গঞ্জে জ্বর আসলে বলে টাইফয়েড হয়েছে। হ্যাঁ, এখন ম্যালেরিয়া নাই, ম্যালেরিয়ার কথা বলে না, বলে কি টাইফয়েড হয়েছে। আরো যে কত রকম জ্বর আছে তা তো বুঝবে না অনেকে। যেমন এই যে রিউমাটিক ফিভার এখন কম হয়, লাইফস্টাইল একটু অনেকেরই বেড়ে গেছে, ভালো হচ্ছে। ফিভার, মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস, মানে একটা বড় জয়েন্টে আর্থ্রাইটিস হবে, সেটা ভালো হইতে হইতে এবার আরেকটাতে ধরবে, এটাকে বলে মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস। আমি গ্রামে দেখেছি এই ধরনের আর্থ্রাইটিসে কবিরাজরা ঝাড় ফুঁক দিত আর কি। 3 দিন 4 দিন ঝাড়তো, ঝাড়ার পরে সেটা কমে যেত, আবার চতুর্থ দিন আরেকটাতে ধরতো, বললো আমি তো একটা ঝাড়লাম, এখন তো আরেকটা ধরে গেছে, কাজে আমার করার কিছু নাই, তা আমাকে আরো 3 দিন ঝাড়তে হবে। ঝাড়তো আর টাকা নিত বা চাউল নিত, আমি এটা নিজে দেখেছি। এটা আসলে হলো মাইগ্রেটরি পলি আর্থ্রাইটিস, মানে অনেকগুলা জয়েন্টে আর্থ্রাইটিস হয় একসাথে না হইয়া, একটা ভালো হয় আরেকটাতে ধরে, একটা ভালো হয় আরেকটাতে ধরে, এইভাবে। আর হয় কি ইনফ্লামেশন অফ হার্ট মাসল, কার্ডাইটিস হয়। আর সাব কিউটিনিয়াস নোডুল, এই ধরনের পেশেন্টে এই স্কিনের নিচে ছোট ছোট নোডুল হয়, এটাকে বলে সাব কিউটিনিয়াস নোডুল। আর ইরিদেমা মার্জিনেটাম অফ স্কিন, স্কিনে লাল হয়ে যায়, এটা তার বর্ডারটা লাল হয়ে যায়, ইরিদেমা মার্জিনেটাম। আর সিডেনহাম কোরিয়া, সিডেনহাম কোরিয়া হলো ইনভলান্টারি মুভমেন্ট অফ দি ইউজুয়ালি এক্সট্রিমিটিস। তো নাচের ভঙ্গিতে সাধারণত দেখা যায় একটা ছেলে বা একটা মেয়ে যাদের এই রিউমাটিক ফিভার আছে, তারা এই নাচের ভঙ্গিতে অঙ্গভঙ্গি করলো, তো বললো যে এই ছেলে এটা নাচো কেন? আসলে সে তার নিজের ইচ্ছার বিরুদ্ধে এই কাজটা করেছে, মানে সে নিজেই জানে না কি করলো সে। এটাকে বলা হয় ইনভলান্টারি মুভমেন্ট অফ এক্সট্রিমিটিস। এটা হলো সিডেনহাম কোরিয়া। আমি 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 গ্রামে দেখেছি, আমার খেলার সাথী একটা, আমরা মাছ ধরতে গেছি, ওরা দাঁড়াই সে নাচের মতো করতেছে, কিন্তু সে বলতো আমি জানি না তো কি কেন করলাম। এখন আমি মনে করি ওর তার রিউমাটিক ফিভার ছিল, তার সিডেনহাম কোরিয়া ছিল। রিউমাটিক কার্ডাইটিস প্যাথোজেনেসিসটা কিরকম? ক্রস রিঅ্যাকশন, ইম্পর্টেন্ট জিনিস। কিভাবে রিউমাটিক হার্ট ডিজিজ হয়? গ্লাইকোপ্রোটিন ইন হার্ট ভালভ আর স্ট্রাকচারালি সিমিলার উইথ স্ট্রেপ্টোকক্কাল অ্যান্টিজেন। এই যে যাদের ইনফেকশন হয় স্ট্রেপ্টোকক্কাল,
দিয়া তাদের যে অ্যান্টিজেন স্ট্রেপ্টোকক্কাস অ্যান্টিজেন আছে তার সাথে এই হার্ট বাল্বের স্ট্রাকচারালি সিমিলারিটি আছে। The antibody against streptococcal coccus cause react cross react with glycoprotein। তাহলে এই যে হার্টের যে গ্লাইকোপ্রোটিন আছে তার সাথে ওই স্ট্রেপ্টোকক্কাসের যে অ্যান্টিবডি হয়, স্ট্রেপ্টোকক্কাল কক্কাসের অ্যান্টিজেনের এগেইনস্টে যে অ্যান্টিবডি হয় সেটা এই হার্টে এসে অ্যাটাক করে, কারণ ওকে এই স্ট্রেপ্টোকক্কাসের মতোই মনে করে। কাজে এই হার্টের গ্লাইকোপ্রোটিনকে সাথে ক্রস রিয়াক্ট করে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্ম করে ইন দি হার্ট ভালভ, অ্যাক্টিভেট কমপ্লিমেন্ট সিস্টেম, ব্লাডের কমপ্লিমেন্ট সিস্টেম বাই ক্লাসিক্যাল পাথওয়ে। তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হলে হয় কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেটেড হয় ক্লাসিক্যাল পাথওয়ে, তখন ওই প্রোডাক্ট অফ কমপ্লিমেন্ট সিস্টেম কজেস কার্ডাইটিস। তাহলে আমরা ইনফ্লামেশন যখন পড়েছি তখন মেডিয়েটর অফ ইনফ্লামেশন পড়ছি না, সেই তার মধ্যে আছে প্রোডাক্ট অফ কমপ্লিমেন্ট সিস্টেম। এখানেও এই এরা করবে কি ইনফ্লামেশন করবে কার্ডাইটিস। আর অটোইমিউনিটি হলো স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন অ্যাক্টিভেটস অটোইমিউন রিঅ্যাকশন, অ্যান্টি হার্ট অ্যান্টিবডি ফর্ম দ্যাট ইভোকস কার্ডাইটিস। মরফোলজি অফ রিমাটিক কার্ডাইটিস, হার্ট ভালভে কি হয়, অ্যাশপ বডিজ ইন পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম অ্যান্ড এন্ডোকার্ডিয়াম। অ্যাশপ বডি পাওয়া যায়, বৈজ্ঞানিক অ্যাশপ হয়তো আবিষ্কার করছে তাই। এটাতে কি থাকে, সেন্ট্রাল ফিব্রিনয়েড নেক্রোসিস সারাউন্ডেড বাই লিম্ফোসাইট, প্লাম হিস্টোসাইট অ্যান্ড প্লাজমা সেল। এই যে হার্টের মাসল দেখা যাচ্ছে, এইখানে একটা কার্ডাইটিস হয়েছে, অ্যাশপ বডি ফর্ম করছে, এইখানে হিস্টোসাইট আছে যে বড় বড়গুলো হিস্টোসাইট, আর ফিব্রিনয়েড নেক্রোসিস আছে, আর অ্যাশপ সেল আছে, এই যে এটা অ্যাশপ সেল, জায়ান্ট সেল, অ্যাশপ সেল, এটা হলো অ্যাশপ জায়ান্ট সেল, বড় সেল। অ্যাশপ সেল কি আসলে? দিজ আর লার্জ সেল উইথ অ্যাবান্ডেন্ট বেজোফিলিক সাইটোপ্লাজম। এই যে একটা অ্যাশপ সেল, এর সাইটোপ্লাজমটা বেজোফিলিক মানে ব্লুইড সাইটোপ্লাজম। র্যাগড সেল বর্ডার, এই সেল বর্ডারটা কিন্তু স্মুথ না, একটু র্যাগড, হ্যাঁ, খাওয়া র্যাগড নিউক্লিয়ার বর্ডার অ্যান্ড 1 to 4 নিউক্লি। এই যে একটা 1 2 3 4, এইটাতে চারটা নিউক্লিয়াস আছে, হ্যাঁ, এটাতে একটা আছে বা দুইটা আছে, এরকম সবগুলোতে সমান থাকবে তা না, 1 to 4 নিউক্লি থাকবে। তাহলে এসব সেলটা আমি ডেসক্রিপশন দিলাম, দিজ আর লার্জ সেল উইথ অ্যাবান্ডেন্ট বেজোফিলিক সাইটোপ্লাজম, রেড সেল বর্ডার অ্যান্ড 1 to 4 নিউক্লি। এরপরে আরেকটা ডিজিজ আছে হার্টের, ইম্পর্টেন্ট ডিজিজ, ইনফেক্টিভ এন্ডোকার্ডিট। আজকে আমি যেগুলি নিয়ে ডিসকাস করতেছি সবগুলি ইম্পর্টেন্ট, আনইম্পর্টেন্ট ডিজিজগুলো আজকে ডিসকাস করতেছি না, সেগুলো আরেকদিন ডিসকাস করব। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস মোস্ট সিরিয়াস ইনফেকশন characterized by colonization or invasion of endocardium or a heart valve by microbiologic agent, leading formation of organism laden friable vegetation called infective vegetation। তোমরা যারা গাছের ডালে মৌচাক দেখেছো, মৌচাক যখন গাছে বসে থাকে, ডালে বসে থাকে, কোনো কোনো সময় কিছু কিছু অংশ ঝুলে থাকে, বাতাসে লড়ে, এইরকম মনে করো যে হার্টের এন্ডোকার্ডিয়ামের সাথে এরকম অর্গানিজমের মৌচাকের মতো অর্গানিজম বসে, এটাকে বলে ভেজিটেশন। টাইপস হলো অ্যাকুট অ্যান্ড সাব অ্যাকুট ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস।
প্রিডিসপোজিং ফ্যাক্টর হলো মানে কি কি কারণে এইগুলো হতে কাদের হবে এটা, সেটা হলো কার্ডিয়াক অ্যাবনর্মালিটির মধ্যে থাকবে রিমাটিক হার্ট ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজ থাকলে তাদের এই ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস হতে পারে। পজিটিভ এজেন্ট, কমন পজিটিভ এজেন্ট হলো স্ট্রেপ্টোকক্কাস ভিরিডেন্স আর স্ট্রেপ্টোকক্কাস ফিকালিস, এই দুইটা হলো কমন। আর লেস কমন হলো স্টেফাইলোকক্কাস অরিয়াস, লেস কমন। এই ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হয় কাকে দিয়ে? স্ট্রেপ্টোকক্কাস ভিরিডেন্স, স্ট্রেপ্টোকক্কাস ফিকালিস, আর লেস কমন হলো স্টেফাইলোকক্কাস অরিয়াস। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসেরও কমপ্লিকেশন আছে, যেমন কার্ডিয়াক কমপ্লিকেশনের মধ্যে আছে ভালভুলার স্টেনোসিস, হার্ট ভালভ স্টেনোসিস হয়ে যায়, আর সাপুরেটিভ পেরিকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস কার্ডাইটিস হবে এবং পাস ফর্মেশন করবে, পেরিকার্ডিয়াল স্পেসে পাস জমবে। অ্যাম্বোলিক কমপ্লিকেশন, অ্যাম্বোলিজম হবে, আর মেটাস্টেটিক ইনফেকশন, এখান থেকে এই ইনফেকশনটা শরীরের বিভিন্ন জায়গায় ছড়াই পড়ে, ওখানে বিভিন্ন জায়গায় অ্যাবসেস বা ফোড়া হবে। আর রেনাল কমপ্লিকেশনের আছে গ্লোমেরুলোনেফ্রাইটিস হবে, বানানটা বলেছে গ্লোমেরুলোনেফ্রাইটিস। আজকে হার্টের কমন ডিজিজগুলা ডিসকাস করা হলো। তোমরা যদি একবারে না বুঝে থাকো, বারবার এই ভিডিওটা দেখতে থাকো। আমার ইউটিউবে ভিডিও দেখার সুবিধা হলো তোমরা যারা ক্লাসে একসাথে ফলো না করতে পারো, পরে আর ক্লাসটা থাকে না, কিন্তু আমার এই ক্লাসটা ইউটিউবে রয়ে গেল এবং এই ইউটিউবের তোমরা বারবার দেখতে পারবে। যে অংশ তোমাদের বেশি বোঝার দরকার সেই অংশটা বারবার দেখলে, আর এটা আমার ইউটিউবে থাকবে, আমার এই লেকচারটা থাকবে, এবং এই আরো যে সমস্ত লেকচার দেওয়া হয়েছে জেনারেল প্যাথোলজির উপরে, সিস্টেমিক প্যাথোলজির উপরে, তার লিঙ্কগুলা আমি আমার ওয়েবসাইট, দেখো লক্ষ্য রাখো আমার ওয়েবসাইট talukdarbd.com, www.talukderbd talukdarbd.com। এখানে দেখবে লেকচার নামে একটা বাটন আছে। হ্যাঁ, যারা মোবাইল ব্যবহার করো এই বাটনগুলো দেখা যায় না, ওখানে 3টা দাগ দেওয়া থাকে। হ্যাঁ, ওখানে ক্লিক করলে এইগুলি স্প্রেড হয়, তখন দেখা যায় লেকচার। লেকচার বাটনে ক্লিক করলে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে নাম লেখা আছে, ওই নামের উপরে ক্লিক করলে সেই পেজে চলে যাবে, সেখানে ইউটিউবের ভিডিওগুলো সেখান থেকে দেখা যাবে। এবং ওখানে লিঙ্ক দেওয়া আছে যে এই পিডিএফ ফরম্যাটে আমার এই যে লেকচারটা দিলাম ওটা দেওয়া আছে, আমি অলরেডি এটা আপলোড করেছি, এবং এই লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনেও পেস্ট করে দিব, তোমরা ওখান থেকে সরাসরি চলে যেতে পারো। তো আমার লেকচার এই পর্যন্ত শেষ। তোমাদের সবাইকে ধন্যবাদ। আমি আবার তোমাদেরকে ফিরে আসলাম এই কারণে যে আমি বলবো যে আমার এই যে যারা আমার এই ভিডিওটা দেখলে এটা তোমাদের 4th ইয়ারের ছাত্রদের জন্য বেশ উপকারী হবে আমি ধারণা করি, এবং এটা তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করবে। এবং যারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করনি তাদের দেখুন এই ভিডিওর নিচে লাল একটা বাটন আছে, সাবস্ক্রাইব বাটন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব হয়ে নাও, লাইক দাও, শেয়ার করো। ধন্যবাদ। তোমরা বেল আইকনেও ক্লিক করে রাখবে যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও।